নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিলচর নিউজে স্পেশাল একটা ইন্টারভিউ সেশন আমরা আজকে নিয়ে আসছি। আমাদের সঙ্গে আজকে বিশেষ একজন ব্যক্তিত্ব আছেন আমাদের শিলচর শহরের। শিলচর শহর বলবো না, আমাদের বরাকভ্যালি এবং এন্টায়ার নর্থ ইস্টের খুবই পরিচিত একজন ব্যক্তি, এবং ওনার বিরাট বড় একটা বিজনেস এম্পায়ারও আছে। ওনার সেই অর্গানাইজেশনে প্রায় 500, আমি যতটুকু জানলাম, একজ্যাক্ট জানবো আমরা, প্রায় 500 জনের অধিক ছেলেমেয়েরা এখন কাজও করছে বলে সেটা জানা গেছে। এবং বিশেষ সূত্রেও এরকম খবর পাওয়া যাচ্ছে 2026-এর ইলেকশনে নাকি উনিও টিকিট প্রত্যাশী, উনি মানে সেই ইলেকশনে উনি দাঁড়াবেন বলে এরকম আমরা শুনলাম। তো এইসব কথা জানার পরে আমরা চিন্তা করলাম একটা জিনিস ওনার সঙ্গে ডাইরেক্ট আমরা সামনাসামনি বসে আমরা ক্লিয়ার করে নিই, এবং আপনারাও জানতে পারবেন, এবং ওনার ব্যক্তিত্ব সম্বন্ধে যারা জানেন না ওনারাও জানতে পারবেন আমাদের শিলচর নিউজের এই পর্দায়। দর্শক, তো আমাদের সঙ্গে আছেন পোদ্দার টয়োটা পোদ্দারের যিনি এমডি, এবং আপনাদের সেই জেসিবির আমাদের বরাকভ্যালি, এন্টায়ার বরাকভ্যালির বা আমাদের এন্টায়ার নর্থ ইস্টের ওনার সে ডিলারশিপ আছে জেসিবির। দর্শকবৃন্দ, এবং জেসিবির শোরুমের উনি এমডি আমাদের শিলচরের। ওনার সঙ্গে আমরা কথা বলবো শ্রী বিবেক পোদ্দার স্যারের সঙ্গে। নমস্কার স্যার। নমস্কার। হয়তো ডেজিগনেশনে হয়তো আমার কিছু ভুল হতে পারে। না, কোনো ভুল নেই। জেনারেলি আমি তো যেটা বলে দিলাম কতটুকু সত্যি জানি না, তো আপনি বলে দিলে আপনার মুখ থেকে আমরা শুনবো এবং আমাদের দর্শকরাও শুনবে, যে আপনি আপনার যে ব্যবসা সেই বিজনেস এম্পায়ারটা সম্বন্ধে একটু বলে দিন। আমি জেসিবি আর টয়োটার বিজনেস আমাদের জেসিবির বিজনেস বরাকভ্যালি, এনসি হিল, মেঘালয় এবং ত্রিপুরা পুরো কভার করে, এবং আমাদের টয়োটার বিজনেস বরাকভ্যালি, এনসি হিল এবং ত্রিপুরা কভার করে। আচ্ছা আচ্ছা, এই গোটা এরিয়া নিয়ে আমাদের ব্যবসা, পোদ্দার জেসিবি এবং পোদ্দার টয়োটার। মানে একটা জিনিস আমি আপনাকে করব, মানে আমাদের বরাকভ্যালিতে যতগুলো জেসিবি দেখা যায় সব আপনার শোরুম থেকেই যায়, ঠাকুরের আশীর্বাদ। মানে আজকে আপনার আশেপাশে যতগুলো জেসিবি দেখছেন ওনাদের শোরুম থেকেই যায়। দর্শকবৃন্দ, ওনার শোরুম থেকে। দর্শকবৃন্দ, তো প্রথমত আমাদের শিলচর নিউজের স্টুডিওতে আপনাদেরকে খুব স্বাগত জানাই, এবং আপনি এই অর্গানাইজেশন যেটা আপনি চালাচ্ছেন আপনার তো বহু পুরনো। তো এখন আমরা একটা জিনিস জানতে চাইবো, যেটা আমি বলে দিলাম, আপনার অর্গানাইজেশনে এখন কতজন ছেলে মেয়ে রোজগার করছে? আমরা ডাইরেক্ট এমপ্লয়মেন্ট পুরো পোদ্দার গ্রুপের হলে 500-র উপরে আছে ডাইরেক্ট। হ্যাঁ, যারা বেতনভোগী। হ্যাঁ, ডাইরেক্ট যারা পোদ্দার গ্রুপটা মিলিয়ে। এবং ইনডাইরেক্ট দেখলে সেটা হয়তো আরো 300-400 বাড়বে। 300-400 যারা আরো কোনো না কোনোভাবে পোদ্দারের সঙ্গে জড়িত আছে, বা অন্যভাবে এখান থেকে রোজগারের ব্যবস্থা করছেন, ফ্যামিলি চালান। তো এটাকে যদি আপনি 4 দিয়ে মাল্টিপ্লাই করেন, তবে ধরুন ওই মোটামুটি 500, 300, 800 যদি ধরি, তো 3,500 লোক এই কোম্পানির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছেন। মানে পুরো ফ্যামিলির কথা বলছেন। মানে আপনারা উনাকে, আপনার ভালোভাবে উনার চেহারাটা দেখে নিন। উনার এই পোদ্দার গ্রুপের আন্ডারে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সব মিলে 3 থেকে 3,500 লোক উনারা পেট চালাচ্ছেন। এটাই বিরাট বড় একটা ব্যাপার, দর্শকবৃন্দ। এবং উনার এই অর্গানাইজেশনটা বলে দিলেন, উনি নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে উনার আছে বিভিন্ন ধরনের ব্রাঞ্চেস। ত্রিপুরাতেও তো আপনার আছে। ত্রিপুরাতে টয়োটার যে ইয়েটা আছে, শোরুমটা, সেটাও আপনাদের এই পোদ্দার টয়োটা থেকে। তো আজকের স্পেশাল ইন্টারভিউটা হচ্ছে, যেটা অনেক হাওয়াতে এখন শোনা যাচ্ছে। আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম, ইন্টারভিউ দেখার পরে আপনার সঙ্গে কথা বলার খুব ইচ্ছে হলো। তো আপনি সামাজিক এই ব্যবসার সঙ্গে সঙ্গে তো সামাজিক কাজ করেন, মাঝে মধ্যে আপনার পোস্টগুলো আমি দেখে থাকি। তো কিভাবে এই দুটা জিনিস আপনি ম্যানেজ করেন, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন। এত বড় একটা বিজনেস এম্পায়ার চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনি সামাজিক কাজও করছেন, এটা কিভাবে সম্ভব? দেখুন, ব্যবসা আমি আমার পরিবার চালাবার জন্যে, আমার পেট চালাবার জন্যে আমি ব্যবসা করি, কিন্তু ব্যবসার সঙ্গে আমি তো সোসাইটিরই একটা পার্ট। আমি তো একটা ইন্ডিভিজুয়াল সোসাইটির সঙ্গে যদি একটা পার্ট না হই, তবে আমার বিজনেসের যে কানেকশনটা, আমি যাদের সঙ্গে চলি, যারা আমাকে নিয়ে চলে, সেটা তো সোসাইটি অ্যাট লার্জ। তো আমার সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো আপনি যদি সেটার কথা বলেন, আমি কিন্তু আমার সোশ্যাল অ্যাক্টিভিটি যেগুলাই আমি চিন্তা করি গত 10-12 বছর থেকে, 2-3টে অ্যাঙ্গেল নিয়ে আমরা চিন্তা করি। একটা হলো
ভারত মার সম্বন্ধে আমাদের কমিটমেন্ট নেশন ফার্স্ট, এটা আমাদের একটা পরিষ্কার চিন্তাধারা। আমরা এই দেশের নাগরিক, আমাদের ছেলেমেয়েরা এই দেশের নাগরিক, আমাদের ভবিষ্যৎ এই দেশে। আমার ডেভেলপমেন্টের সঙ্গে সোসাইটির ডেভেলপমেন্ট হতে হবে। তার জন্য আপনি দেখেছেন যে কাজগুলো আমরা বিগত দিনে করেছি, তার মধ্যে ছিল ক্লিন শিলচর, তার মধ্যে ছিল গতবার দুর্গাপুজোতে আমরা কিভাবে বিসর্জন সুন্দরভাবে করতে পারি তার প্রতিযোগিতা, ওই রকম কাজ। বা এবার আমরা সামনের দিকে আছে পোদ্দার টয়োটার তিরঙ্গা কম্পিটিশন, বাচ্চারা এখানে বসে আঁকবে। সঙ্গে আমরা পুজোর আগে আরেকটা কম্পিটিশন করছি, সেটা হলো রামায়ণ আর মহাভারতের উপরে বাচ্চাদের একটা কুইজ কম্পিটিশন। তো আমাদের চিন্তাধারাটা সোসাইটির সঙ্গে ঠিক ওইভাবেই, যে আমরা চিন্তা করি সোসাইটিকে যদি ভালো হতে হয় তো আমরাও নিজেরা অ্যাজ এ বিজনেসম্যান আমরাও কিছু কমিটমেন্ট থাকতে হবে, কারণ আমরাও তো সোসাইটির একটা পার্ট। তো আমার পলিটিক্স বা আপনি সোশ্যাল ওয়ার্ক, এটাও কিন্তু আমার নিজের দেশ যদি ঠিক না হয়, জায়গা যদি ঠিক না হয়, তবে খালি আমি রোজগার করলে তো আমার ভবিষ্যৎ থাকবে না। এই চিন্তাধারা থেকেই আমরা কাজ করে আসছি। তো আরেকটা প্রশ্ন, আপনি তো বিজেপির সঙ্গে জড়িত এবং আপনি যেটা আমরা জানি সংঘের সঙ্গে আপনি জড়িত। তো অনেকগুলা পলিটিক্যাল প্রোগ্রামে আপনাকে দেখা যায় এখন, বা এর আগে থেকে আমরা দেখে আসছি আপনি। তো যেটা আবহাওয়া যেটা এখন চলছে বিভিন্ন মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম যে আপনি 2026-এর ইলেকশনে আপনারও এরকম কিছু ইচ্ছে আছে যে আপনি পলিটিক্সে আপনি আসবেন, এরকম কিছু আপনার আছে? দেখুন, পলিটিক্সের জড়িত থাকা আর জড়িত থাকলে পলিটিক্যাল একটা অ্যাম্বিশন থাকা তো স্বাভাবিক জিনিস। আচ্ছা। আর এটা ডেমোক্রেসিতে যে কোনো মানুষ পলিটিক্সে পার্টিসিপেট করতে পারে, ইলেকশনে পার্টিসিপেট করতে পারে। এই সোসাইটির জন্যে যদি আমি কোনো ভালো কাজ করার মতো যদি আমার ক্ষমতা থাকে, আর পার্টি যদি আমাকে আমার চিন্তাধারা, আমার কাজ বা আমার এতদিনের যে এক্সপিরিয়েন্স আছে সেটা যদি মনে করে পার্টি আমাকে এটার জন্যে কোনো রকম দায়িত্ব দেবে, সেটা ইলেকশনেরই দায়িত্ব হোক বা যে কোনো দায়িত্ব হোক, সেটা মাথা পেতে নিতে হবে। এবং ইলেকশনের দায়িত্ব যদি হয় আর পার্টি যদি আমাকে বলে ভাই তোমাকে ইলেকশন খেলার দরকার, আমি নিশ্চয়ই সেটা না বলবো না কোনো দিন। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন তার মাঝখানে, তো আপনি যদি পার্টি আপনাকে বলে দেয় আপনি কোথা থেকে আপনি দাঁড়াতে চাইছেন, সেটা আপনার সেটা জনতাও জানলে খুব ভালো। এটা একটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন কৃষ্ণকান্ত, কারণ আমি কোথায় থেকে দাঁড়াতে চাই এটা তো আলাদা জিনিস। কিন্তু আমার পরিচিতিটা যেখানে, ইলেকশন খেলতে হলে মানে কি ভোট চাইতে হবে, ভোট কার কাছে চাইবো? যেখানে মানুষ আমাকে চেনে, যেখানে মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। এখন আমি যদি করিমগঞ্জে গিয়ে ভোট চাই তো নিশ্চয়ই মানুষ আমাকে চিনবে না যেরকম অন্য জায়গায় চিনে, বা যেখানে আমার বাড়ি ঘর পরিচিতি আছে। তো ইলেকশন খেলতে গেলে তো আমি নর্মালি জানি যেখানে মানুষের বেস আছে, যেখানে পরিচিতি আছে, ওই জায়গা থেকেই খেলে, মানে শিলচর থেকে। পার্টির উপরে বাকি আমার পরিচিতি কোথায় আছে সেটা মানুষ এবং পার্টি নিশ্চয়ই যাচাই করবে। পার্টি যদি মনে করে আমার পরিচিতি এই জায়গায় বা ওই জায়গায় আছে, সেটা পার্টি ডিসাইড করবে। আমি কে? আমি তো ডিসিশন মেকার না। তো জনতা আপনারা ইনডাইরেক্টলি উনি বলে দিয়েছেন আপনারা কি, সেটা আপনারা জেনে নিন। তো জেনারেলি যারা এরকম টিকিট প্রত্যাশী থাকে ওনাদের একটা এইম অ্যান্ড অ্যাম্বিশন থাকে আর কি, যে আমি যদি ইলেকশনে দাঁড়াই জিতে নিই তো আমি এই কাজ করব। তো আপনার ভিতরে কি মনে আছে, কিসের জন্য আপনি এই আসতে চান এটাতে? দেখুন, ভগবান দিলে আমার টাকা পয়সা রোজগারের দিকে যা আমার দরকার বা যা আমার পরিবারের দরকার সেটা ভগবান আমাকে 2 হাত ভরে দিয়েছে। আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে নিজেদের রোজগারের ক্ষমতা অর্জন করে নিয়েছে। আমি পলিটিক্সের আসার পিছনে একটু বলতে চাই যে আমি পলিটিক্সে আসার পিছনে আমি গুজরাট গেছিলাম। তখন
প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ছিলেন না, কংগ্রেসের সরকার ছিল। এবং মহারাষ্ট্র থেকে যখন আমি গুজরাট যাই বাই রোড, যে ডেভেলপমেন্ট আমি দেখেছিলাম চোখের সামনে, সেটা আমাকে, আমার ভিতরে কিছু একটা চেঞ্জ হয়েছিল যে ভাই এরকম মানুষ ভারতের প্রধানমন্ত্রী হওয়া উচিত যে গুজরাটে এরকম চেঞ্জ আনতে পেরেছে। সেই স্বপ্ন নিয়েই আমি পলিটিক্সে পা দিই বা আমার এই জার্নি শুরু হয়। 2014-তে যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হয়ে আসেন, আমাদের সেই স্বপ্ন, আমরা মনে করি যে আস্তে আস্তে ভারতের যে চেঞ্জেসগুলো দরকার সেই চেঞ্জেসগুলো আমরা দেখতে পারবো। এবং সত্যি সেই চেঞ্জেসগুলো আমরা দেখতে পাচ্ছি। ভারত নিজের একটা জায়গা পৃথিবীর মধ্যে আবার বানিয়ে নিচ্ছে এবং বানিয়ে নিয়েছে অলরেডি। আজকে আমাদের দেশের প্রাইম মিনিস্টার পৃথিবীর 3 জন টপ স্টেটসম্যান বা পলিটিশিয়ান হিসাবে আমরা নিজেদের প্রাইম মিনিস্টার দেখতে পারি। কিন্তু পলিটিক্সে এসে আমি কি করতে পারবো সেটা দেখুন ডিপেন্ড করে নানান পরিস্থিতির উপরে। কিন্তু আমার স্বপ্ন একটাই, যে আমাদের বরাক ভ্যালির বা শিলচরের ছেলেমেয়েরা পড়াশোনা করে শিলচর ছেড়ে যদি যাওয়ার চিন্তা করতে হয় ওদের ভবিষ্যতের জন্যে, তবে আমাদের কাজ করার জায়গা রয়ে গেছে। এবং আমি বিগত কিছু বছর থেকে এটা নিয়েই কাজ করছি যে কিভাবে এখানের ছেলেমেয়েদের স্কিল ডেভেলপ করা যায়, এখানের ছেলেমেয়েরা কিভাবে কাজ পেতে পারেন, নিজেরা পায়ে দাঁড়াতে পারেন। সরকারের কাজ না, আজকে সরকার চাকরি দেবে আর আমরা ওইখান থেকে ফ্যামিলি চালাবো, সেই দিন চলে গেছে। পৃথিবীর কোনো ডেভেলপ দেশে এরকম চিন্তা নেই যে সরকারের চাকরি পেয়ে জায়গা ডেভেলপ হবে। আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে, জায়গাকে ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এবং আমি মনে করি আজকের দিনে আমাদের ডাবল ইঞ্জিন সরকারে টাকা পয়সার কোনো অভাব নেই, কারণ আমরা নিজের চোখে দেখতে পারি যে নানান জায়গায় গেলে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। সেই ডেভেলপমেন্টটাকে যদি আমরা বরাক ভ্যালিতে যত স্পিডে আনতে পারবো, এবং আমার যদি কিছু ভগবান ক্ষমতা দিয়ে থাকে, সেই ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা আছে যে আমি অ্যাডমিনিস্ট্রেশন বুঝি। আমি ডেভেলপমেন্ট কাজে কিভাবে কাজ করতে হয় ফিল্ডে সেটা আমি জানি, বা সেটা আমি নিজে ছোটোবেলা থেকে, আমার যখন ব্যবসা শুরু করেছি, আপনি জানেন এই ব্যবসা 35 বছর আগে আমরা নিজেই তৈরি করেছি। তো আমরা জানি সেটা, বা আমি জানি সেটাকে কিভাবে কাজে লাগাতে পারবো আমাদের ডেভেলপমেন্টের জন্যে। আমার এই স্বপ্নটাকে যদি আমি সাকার করতে পারি, তবে আমি মনে করব যে আমার পলিটিক্যাল অ্যাম্বিশন ফুলফিল হয়ে গেছে। আমার পলিটিক্যাল অ্যাম্বিশনের মধ্যে এটাই একটা ক্লিয়ার পিকচার, তার বাইরে আমার কোনো স্বপ্ন নেই। এই জায়গাকে আমাদের ছেলেমেয়েরা যেন কালকে ব্যাঙ্গালোর, দিল্লি আর পুনার স্বপ্ন দেখে না, ওরা যেন এই স্বপ্ন দেখে যে শিলচরে ঘুরে আসি, শিলচরে পড়াশোনা করছি, শিলচরে মা বাবার সঙ্গে থাকি। আমিও নিজেও পড়াশোনা করে আমার মা বাবার সঙ্গে থেকেই কাজ করেছি, তখনের পরিস্থিতি আলাদা ছিল। কিন্তু আমাদের দায়িত্ব বরাক ভ্যালিকে, শিলচরকে একটা সুন্দর স্মার্ট সিটি, স্মার্ট টাউন বানিয়ে দেওয়া, বরাক ভ্যালিকে একটা সুন্দর জায়গা বানানো। আর সেটার সুযোগ আজকে ডাবল ইঞ্জিন সরকারে আমরা দেখতে পারি। নানান জায়গাতে সরকার কিন্তু হাত ভরে আশীর্বাদ দিচ্ছে যেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। তো আরেকটা প্রশ্ন, যেহেতু আপনি ডেভেলপমেন্টের কথা বললেন বা বেকারত্ব দূরীকরণের কথা বললেন, তো আপনি কি মনে করেন আমাদের বরাক ভ্যালি বলুন বা আমাদের শিলচরই বলুন, যদি আমরা তো শিলচরে থাকি, তো শিলচরে কোন সেক্টরটা ডেভেলপ হলে বেকারত্বের সমস্যাটা দূরী হবে? আপনি কি মনে করেন কি সেক্টর থেকে রোজগারের? একদম, এটা খুব ভালো প্রশ্ন কৃষ্ণকান্ত ভাই। বরাক ভ্যালির লোকেশনটা প্রথম আমাদেরকে মাথায় নিতে হবে যে এই বরাক ভ্যালিটা কোথায় আছে। এক, বরাক নদীর পাড়ে। 2, আমরা একদিকে মেঘালয়, একদিকে ত্রিপুরা, একদিকে মণিপুর, আর একদিকে বাংলাদেশ, মিজোরামও আছে, একদিকে মিজোরাম, আমাদের একসঙ্গে বর্ডারে রয়েছে। তার মানে যে কোনো গুডস যদি এই জায়গাগুলোতে যেতে হয় বাই রোড, বাই রেল, তবে বরাক ভ্যালিকে টাচ করে যেতে হবে। লজিস্টিক্যালি উই আর ইন এ বেটার পজিশন, আমার পার্সোনাল ইয়েতে বলছি,
দেন ইভেন গুয়াহাটি। গুয়াহাটি থেকে, ইয়েস। কারণ গুয়াহাটির কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই। নেই নেই নেই। আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার এদিকে বাংলাদেশ আছে, এবং একটু মিজোরাম বা মণিপুর ক্রস করে গেলে কিন্তু মায়ানমার, পুরো ওই ইস্ট করিডোরটা, ফার ইস্ট করিডোরটা আমরা পাচ্ছি। তো আমাদের পজিশন কিন্তু খুব ভালো জায়গাতে আছে, এবং সেটাকে মাথায় রেখে আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে আজকের দিনে যে প্রোডাকশনগুলো হচ্ছে, সেই প্রোডাকশনগুলো হয় মহারাষ্ট্রতে হচ্ছে, বা পুনেতে হচ্ছে, বা পাঞ্জাবে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যখন আমাদের এখানের ম্যান পাওয়ার বাড়বে, পপুলেশন বাড়বে, আমরা কিন্তু সেই প্রোডাকশনগুলোকে এই দিকে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? কারণ এখান থেকে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। আজকে শিলচরে যদি একটা ভালো প্রোডাক্ট থাকে, যেটা ধরুন ব্যাংকক বা থাইল্যান্ড বা সিঙ্গাপুর বিক্রি করা যায়, আমাদের কাছ থেকে কিন্তু এটাই রাস্তা। এবং আপনাকে একটা কথা বলে দিই, ভারতবর্ষের যে কোনো মানুষ সিঙ্গাপুর বা থাইল্যান্ড যখন যান, তখন ওদের ফ্লাইটটা কিন্তু আমাদের এই দিকের উপর থেকেই যায়। ঠিক আছে? তো আমি কেন দিল্লি গিয়ে সিঙ্গাপুর যাবার চিন্তা করব? আমি কেন শিলচর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওয়াই আই উইল নট ফ্লাই অন্য জায়গায় যাবার জন্য? এবং এই পরিস্থিতি ভগবানের দেওয়া, এই সম্পত্তির উপর আমরা বসে আছি, সেটাকে কাজে লাগানো, একটা ভিশন আর একটা প্রজেক্ট ঠিক মতো ইমপ্লিমেন্ট করলে আমরা পৌঁছতে পারবো। তো আপনি যে জিনিসগুলা বললেন, এতদিন এই জিনিসগুলা নিয়ে কেউ কেন চিন্তা করেনি? আপনি কি মনে করেন এরকম কিছু? না, চিন্তা করেনি আমি তো সেটা বলা উচিত হবে না। চিন্তা করেছে বলে আজকে আমরা ইস্ট ওয়েস্ট করিডোর দেখছি। অটল বিহারী বাজপেয়ীজি থাকতে ইস্ট ওয়েস্ট করিডোরের কাজ শুরু হয়েছে। নানান কারণে বা নানান সিচুয়েশনে হয়তো কাজটা আজকে কমপ্লিট হতে পারেনি। আমরা অলরেডি জানি যে গাডকারিজি, আমাদের চিফ মিনিস্টার, একটা করিডোর যেটা বারাপানি থেকে অলরেডি বদরপুর বা শিলচর অবধি অলরেডি প্ল্যানে আছে, 28,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সেটাও আগামী 2.5-3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো কাজ হয়নি না, কিন্তু কাজের স্পিডটা হয়তো আমরা আরেকটু বাড়াতে পারি, এবং বাড়ালে পরে আমাদের লোকাল লেভেলেও কিছু ইনিশিয়েটিভের দরকার হবে। এবং সেটা যদি আমরা স্পিড বাড়াতে পারি, কারণ মানুষ আজকের দিনে ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করার পরেই একটা জিনিস ভাবে যে শিলচরে তো আমার ভবিষ্যৎ নাই। আজকে সিকিউরিটি গার্ডের মতো কাজও ব্যাঙ্গালোরে গিয়ে করছে। আজকে সিকিউরিটি গার্ড, আজকে একটা হসপিটালের 4th গ্রেড স্টাফ আপনি পাবেন সব নর্থ ইস্ট থেকে যাচ্ছে। গ্রাম থেকে গ্রাম উজাড় হয়ে মানুষ বাগান, চা বাগান থেকে ছেলেমেয়েরা চলে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। চা বাগান কি করে চলবে? চা বাগানের কি ভবিষ্যৎ? আমরা বুঝতে হবে যে আমাদের এখানের রোজগার আমরা আনতে হবে। দেখুন, ইন্ডিয়ার একটা অনেক বড় স্ট্রেংথ আছে, এটা হলো আমাদের পপুলেশন। এবং পপুলেশন যেখানে থাকে সেখানে কিন্তু একটা অন্য চিন্তা করতে হয় যে আমরা এই পপুলেশনকে কিভাবে সেলফ রিলায়েন্ট করতে পারবো। আত্মনির্ভরতা। এবং আত্মনির্ভরতা যদি ডেভেলপ করা যায়, তবে আমরা বাইরের কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবো না। এবং দেখুন, আজকের দিনে পৃথিবী কিন্তু ওই দিকেই যাচ্ছে। আজকে আমেরিকার যে ডাক দিয়েছে, আমেরিকা ফর আমেরিকানস, মেক আমেরিকা গ্রেট এগেন, ঠিক না? এটা কিন্তু পৃথিবীর ভবিষ্যতের পলিটিক্সটাকে চেঞ্জ করে দেবে। কারণ আমেরিকা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ মানি। এই দেশে যখন এরকম ডাক এসছে, সেটা কি আপনি মনে করেন অন্য জায়গাতে আসবে না? কালকে যদি আমেরিকাতে আমার ছেলে যেতে না পারে, আপনার ছেলে যদি আমেরিকায় না যেতে পারে, আমেরিকার সঙ্গে যদি আমি ব্যবসা না করতে পারি, আমেরিকার থেকে যদি এমন কোনো রেস্ট্রিকশন থাকে, তবে আমাকে কাজ করতে হবে আমার নিজের দেশে। আমার নিজের দেশে পেটের অভাব নেই, মানুষের অভাব নেই। এবং আজকে চায়না কিন্তু তার পপুলেশনকে কাজে লাগিয়ে আজকে কোথায় পৌঁছে গেছে, ঠিক না? তো আমিও আমার পপুলেশনকে কেন রাস্তা দেখাবো না? এই ভবিষ্যৎ, এই চিন্তাধারাটা আমরা মনে হয় আমরা সবাই মিলে স্কুল কলেজ লেভেল থেকে চিন্তা করতে হবে। মানুষ নিজের জমি বিক্রি করে চাকরির জন্য না দৌড়ে, একটা সময় ছিল গভর্নমেন্ট চাকরির জন্য আমরা দেখেছি যে গ্রাম থেকে জায়গা জমি বিক্রি করে মানুষ টাকা নিয়ে গেছে গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য। আমি উল্টোটা বলছি। আজকে সকালে আমি স্টেট ব্যাংকের সঙ্গে মিটিং করেছি, ডিজিএম এর সঙ্গে, এবং আমি ডিজিএমকে এই কথা বলেছি যে আপনার কাছে তো অনেক প্রকল্প আছে, আপনি সেই প্রকল্প নিয়ে আসুন সামনে, আমরা দাঁড়াবো আপনার সঙ্গে, আমাদের ছেলেমেয়েদের জন্য কিভাবে আপনি দিতে পারেন। উনি বললেন আমাকে, বিবেকদা 10 লাখ টাকা অবধি প্রকল্প আমার লেভেলে আছে।
আমি বললাম যথেষ্ট। যথেষ্ট যথেষ্ট। আপনি যদি 10টা ছেলেকে 10 লাখ টাকা করে দিতে পারেন, এই 10টা ছেলে তো 10 জনকে যদি চাকরি দেয় তবে 100 জনের এমপ্লয়মেন্ট হয়ে যাবে। ঠিক ঠিক। তো আমার জন্য দেখুন এটাই চিন্তাধারা, যেটা আমি জানি, যেটা আমি শিখেছি, আর যেটাকে আমি কাজে লাগাতে পারবো। আরেকটা প্রশ্ন, যেটা আমি তো সমস্ত বরাক ভ্যালি আমি ঘোরার পরে একটা জিনিস আমার মনে হয় যে আপনি কি মনে করেন আমাদের বরাক ভ্যালিতে কি ট্যুরিজম নিয়ে অপরচুনিটি আছে কি না, আপনি কি মনে করেন? খুব ভালো, আবার একটা ভালো প্রশ্ন কৃষ্ণকান্ত ভাই। হসপিটালিটি ট্যুরিজম একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, এবং আমাদের এখানে ভুবন পাহাড় থেকে শুরু করে, কাছাকান্তি বাড়ি থেকে শুরু করে, চাতলা বিল থেকে শুরু করে, আর আমাদের করিমগঞ্জে সোনবিল, এই 5টা নাম আমরা জানি, কিন্তু আমি আপনাকে বলছি আরো 500 নাম আছে যেটা আমরা কাজে লাগাইনি। একটা এই প্রশ্নের সঙ্গে একটা কথা আমি বলি, শিলচরের পাশে আনোয়া বিল আছে। সেই আনোয়া বিলকে যদি আমি ভালো করে ডেভেলপ করতে পারি, তবে শিলচরের ছেলেমেয়েরা ছুটির দিন কোথায় যাবে, সন্ধ্যার পরে কোথায় ঘুরতে যাবে, বোটিং করার জন্য এখান থেকে আমরা চাতলা আর সোনবিল যাচ্ছি, কেন এই বোটিং তো আমি আনোয়া বিলে করতে পারি। ঠিক না? ঠিক এরকম আরেকটা প্রকল্প আমরা কয়েকদিন আগে চিফ সেক্রেটারির সামনে রেখেছি, যে অন্নপূর্ণা ঘাট থেকে 1.5 কিলোমিটার স্ট্রেচ যদি আমরা নদীর পাড়ে সোজা ডেভেলপ করি, এমব্যাঙ্কমেন্ট বানিয়ে, যেখানে শিলচরের মানুষ সন্ধ্যার সময় হাঁটতে পারবে, একটা পার্কের মতো করে দিলাম, ওয়াকিং জোন করে দিলাম, এখানে কোনো গাড়ি ঘোড়া নেই। এরকম জিনিস, এরকম কাজ আমাদের খালি ডেভেলপমেন্টের জন্য নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও দরকার। শিলচর শহরে এরকম জায়গা নেই যেখানে মানুষ ফ্রিলি মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে পারে। এগুলো ছোটখাটো কাজ, কিন্তু এটাতে ভবিষ্যতে পাবলিকের হেলথের উপরে বা মানুষের মানসিকতার উপরে বিরাট এফেক্ট আসে। অপরচুনিটি, ইনকাম অপরচুনিটি ক্রিয়েট হবে, মানুষ যাবে তো অনেক দোকানপাট চলবে। একদম একদম ঠিক, যেভাবে একটা ভালো এয়ারপোর্ট হলে কয়েক হাজার লোকের এমপ্লয়মেন্ট হবে, ঠিক না? ঠিক ওইভাবে আমি শিলচরে মনে করি যে বড় কোনো হসপিটাল যেখানে আশেপাশের লোকরা এসে ট্রিটমেন্ট করতে পারে। আজকে দেখুন অ্যাপোলো ইটসেলফ ইজ এ ইন্ডাস্ট্রি। আজকে মানুষ এখান থেকে কোথায় যায়? ব্যাঙ্গালোর যায় ডক্টর দেবী শেট্টিকে দেখাবার জন্য। দেবী শেট্টির হসপিটাল ইজ ইটসেলফ এ প্রজেক্ট ফর এমপ্লয়িং 10,000 পিপল। 10,000 মানুষ ওটার মধ্যে এমপ্লয়মেন্ট পায়। আজকে যদি আমি লজিস্টিক্যালি আমার জায়গাটা ইম্পর্টেন্ট, তবে একটা বড় হসপিটাল যদি এখানে সাকসেসফুল হয়, তবে খালি দেশের নয় বিদেশের মানুষও, বাংলাদেশের মানুষ কিন্তু গিয়ে কলকাতার বেঙ্গালুরু ট্রিটমেন্ট করে, ভর্তি পাবেন আপনি। দাঁতের ব্যথা হলো, মানুষ যে পয়সা আছে ও গিয়ে কলকাতায় ট্রিটমেন্ট করে। তো এদেরকে কি আমি শিলচরে এনে ট্রিটমেন্ট করাতে পারি না? একদম পাশে, আমার এখান থেকে রাস্তা সিলেট থেকে এখানে আসতে গেলে 1.5 ঘন্টায় পৌঁছে যায়। তো ভবিষ্যৎটা একটা প্ল্যানের দরকার। আমি সে কথাটা বারবার বলি যে বরাক ভ্যালির আগামী 25 বছরের একটা রোড ম্যাপ ক্রিয়েট করার দরকার। কারণ আমাদের মেন পপুলেশন বাড়বে, গাড়ি ঘোড়া বাড়বে, রাস্তা কোথায় হবে, বাড়ি ঘোড়া কোথায় হবে, ড্রেনেজ কীরকম হবে। আমি আজকে একটা ড্রেন বানিয়ে দিলাম আর ভবিষ্যতে ওই ড্রেনে চোকড হয়ে গেল, তো এটার কোনো মানে নেই। তো একটা প্রপার প্ল্যানিং, একটা প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে একটা প্রজেক্ট, আর ওই প্রজেক্টের একটা ফান্ড, এই 3টে জিনিস যদি থাকে, তবে চণ্ডীগড়ও কিন্তু মানুষেরই বানানো, ঠিক না? চণ্ডীগড়ও তো একটা প্রজেক্ট ছিল, একটা মানুষেরাই বানিয়েছে। এরকম ছোট ছোট স্যাটেলাইট প্রজেক্ট প্রচুর আছে, সাকসেসফুলি চলছে। তো আমরা এখানেও এরকম চিন্তা করতে পারি। অনেকগুলো তো কথা বলে নিলাম। ধরুন এখন এটা থেকে আরেকটা সরে আরেকটা প্রশ্ন, অনেকগুলা মানে কথা বলে একটা জিনিস জানলাম, বা দর্শকরাও জানলেন যে আপনার মাইন্ডে অনেক কিছু আছে যেটা খুব জরুরি, স্পেশালি সেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করাটা মেইন আমাদের এখানের জন্য, শিলচরের বা আশেপাশের যারা লোক আছেন বা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য। তো মনে করুন আপনি টিকিটও পেলেন, আপনি জিতে নিলেন, এইসব কি করা যাবে? যদি মানুষ স্বপ্ন দেখে আর স্বপ্নর দিকে যদি মানুষ মন প্রাণ দিয়ে কাজ করে, তবে না করার মতো কোনো কাজ পৃথিবীতে নেই।
মাউন্ট এভারেস্টও মানুষ গেছে, কারণ মানুষ সাহস করেছে, মানুষ স্বপ্ন দেখেছে। আজকে বড় বড় সাগর মানুষ সমুদ্র সাঁতার কেটে পার হয়ে যায়, কারণ মানুষ সাহস করে আর স্বপ্ন দেখে। ঠাকুর আমাকে স্বপ্ন দেখার আর সাহস দুটোই দিয়েছেন, যার জন্য আজকে আমাদের এই কোম্পানিগুলো চলে। এবং আমি মনে করি যে ঠাকুরের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ আর আমার পার্টির পিছনে যদি আমার শক্তি থাকে, তবে যে কথাগুলো আমি বলছি সে কথাগুলো কথা থাকবে না, ভবিষ্যতে সেটা আমরা দেখতে পারবো যে একটা ড্রিম কিভাবে রিয়েলিটিতে কনভার্ট হয়। क्या बात है, क्या बात है। একজন খুবই সাকসেসফুল ব্যক্তিত্ব উনি, কারণ উনার যে অর্গানাইজেশনে এত সব যারা লোক চাকরি করছেন সেটা শুনে তো আপনারা বুঝেই নিয়েছেন, এবং উনার মনের কথাগুলো আপনারা জানলেন। এবং উনি এইবার মানে 2026-এর ইলেকশনে উনি সেই ইলেকশন খেলারও উনার একটা প্ল্যান, এবং উনার যে এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই আপনারা প্রকট করবেন। তো আজকের এই কনভারসেশনটা খুবই একটা ক্যাজুয়াল একটা কনভারসেশন হয়েছে, এবং আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। লাস্টে একটা প্রশ্ন, আমি তো সাধারণ পাবলিকের সঙ্গে গ্রামে গঞ্জে গিয়ে দেখা করি, বলি না, কথা বলি। তো সাধারণ মানুষের একটা কথা থাকে যে সময় কোনো ব্যক্তি ইলেকশনে দাঁড়ায় সেই সময় সেই ব্যক্তির কাছে কিছু থাকে না, কিন্তু জিতার পরে আফটার 5 ইয়ার্স সেই ব্যক্তির কাছে গাড়ি ঘোড়া বাংলো সব কিছু থাকে আর কি, কিন্তু জনতা যা পাওয়ার সেটা পায় না। তো সেটাতে আপনি কি মনে করেন? আপনিও কি এরকম করবেন নাকি? সেটা আমার প্রশ্ন নয়, কিন্তু সেটা সাধারণ একজন মানুষের একটা প্রশ্ন। না 100 বার ঠিক আছে। ভগবান আমাকে যে আশীর্বাদ দিয়েছেন সেই আশীর্বাদ মাথায় রেখে, আর আমার মা বাবা বা আমি যেভাবে বড় হয়েছি সেটাকে যদি মাথায় রেখে আমি চিন্তা করি, তবে টাকা পয়সা রোজগারের জন্যে আমাকে ইলেকশন খেলার স্বপ্ন বা চিন্তা থাকার কোনো কারণ নেই। ফাইন্যান্সিয়ালি ভগবানের আশীর্বাদে আজকে আমরা সেলফ সাফিশিয়েন্ট, এবং খালি নিজেরা সেলফ সাফিশিয়েন্ট না, আমার ছেলেমেয়েরাও অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। টাকা পয়সা গাড়ি ঘোড়া বানানোর যে কথা আপনি বলছেন, সব তো আছে আপনার কাছে, সেগুলো ঠাকুর আমাকে আমার এই অতদিনের জীবনে আমার হাতে সব কিছু দিয়েছেন। যতটা আমার পাওয়া উচিত আমি মনে করি তার চেয়ে বেশি আমি পেয়েছি। কম পাইনি, আমি বেশি পেয়েছি। হয়তো অনেক জিনিসের হয়তো আমি যোগ্যই ছিলাম না, ভগবান দিয়েছেন। মধ্যে মধ্যে আমি বসে এটা ভাবি যে ঠাকুর তুমি আমাকে আমার যতটা ক্ষমতা আছে বা যতটা আমি পাওয়া উচিত তার থেকে বেশি দিয়েছো। আর কি জিনিসের জন্য আমি স্বপ্ন দেখব? গাড়ি ঘোড়া, বিদেশ যাওয়া, এইসব জিনিস তো আমি অনেক বছর আগেই পেয়েছি ঠাকুরের আশীর্বাদে। আমার দেখুন, মানুষ পৃথিবীতে একটা টাইম ফ্রেমের জন্য আসে, আমিও একটা টাইম ফ্রেমের জন্যই এসেছি। এই স্টেজটা আমার জন্য কিন্তু পার্মানেন্ট না। আমার যে বাকি দিন রয়েছে এই স্টেজে পারফর্ম করার জন্যে, আমি যে কাজটা স্বপ্ন দেখছি সেটাকে যদি আমি সাকার করতে পারি, তবে আমি মনে করব ভগবানের কাছে 2 হাত জোর করে ধন্যবাদ জানাবো, ঠাকুর তুমি খালি আমাকে ফাইন্যান্সিয়ালি না, আমার স্বপ্ন যা ছিল সেটাও সাকার করার তুমি আমাকে সুযোগ দিয়েছো। এবং সেই সুযোগ যদি আমি পাই, তবে আমি এতটা বলতে পারি কৃষ্ণকান্ত ভাই, যে যদি আমি কালকে বা ভবিষ্যতে পাবলিক কোনো দায়িত্ব নিয়ে কাজ করি, তবে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্নের জন্যে আমি কাজ করব। টাকা পয়সা লেনদেনের এইসব প্রশ্নর জায়গা আমি যদি কোনোদিন পাবলিক ফিগার হই, জিজ্ঞেস করার স্কোপ থাকবে না ভাই, সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। এবং এটাও আমি বলছি সঙ্গে যে আমি একটা ক্লিন
পলিটিক্সের স্বপ্ন নিয়ে নরেন্দ্র মোদীজির কাজ দেখে গুজরাটে আমি কিন্তু পলিটিক্সের দিকে পা বাড়িয়েছিলাম এবং সেই স্বপ্ন আমার কাজ আমি আশা রাখি যে ভবিষ্যতেও এতদিন যেভাবে আমি কাজ করে এসেছি ঠিক সেইভাবেই আমি কাজ করে যাব। সঙ্গে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে চাই যে 20 বছর আগে যাকে আমি জেসিবি বিক্রি করেছি কৃষ্ণকান্ত ভাই, তার বাড়িতেও আজকে গিয়ে আমি ভাত খাওয়ার মতো রিলেশন রাখি। বাহ বাহ। তো বিজনেসেও কিন্তু আমরা কোনোদিন কোনো শর্ট টার্ম রাস্তা দিয়ে বিজনেস করিনি। আমরা এটাই চিন্তা করি যে ব্যবসা করা মানে একটা রিলেশনশিপ, একটা ফ্যামিলি বানানো, এবং 20 বছর পরে ওই লোকটার বাড়িতে গিয়ে ভাত খাবার, চা খাবার যদি সম্পর্ক আমি রাখতে পারি, এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন যে কী মেন্টালিটি নিয়ে আমরা ব্যবসাটাকে আজকে দাঁড় করিয়েছি। এবং মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় না, মানুষের পরিস্থিতি চেঞ্জ হতে পারে, সেই মেন্টালিটি থাকবে। ভবিষ্যতে আশা করি সেরকম কোনো প্রশ্ন বা কোনো রকম সিচুয়েশন আমরা সামনে দাঁড়াতে দেব না, আর যদি দাঁড়ায় সেটাকে সঠিক মোকাবিলা করার মতো আমরা শক্তি রাখবো। বাহ, ক্যা বাত। তো আজকের এই স্পেশাল যে ইন্টারভিউটা, এই ইন্টারভিউটা আপনারা শুনে নিলেন। অনেকগুলো আমি প্রশ্নও করে নিলাম, অনেকগুলা জনতার প্রশ্ন যেগুলো ছিল, যেগুলো আমরা ফিল্ডে যেগুলো পাই সেইগুলো আমরা আজকে করে নিলাম, সুযোগ পেলাম দর্শকবৃন্দ এরকম একটা প্রশ্ন করার। তো আপনি কি মনে করেন ওনার মতো একজন ব্যক্তিত্ব কি সেই পলিটিক্সে এসে প্রতিদ্বন্দ্বিতা করা দরকার কিনা? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। এবং যারা এরকম এইবার 2026 ইলেকশনে যারা এরকম চাইছেন যে আমরা সামনে ইলেকশন খেলবো, আমরা ওনাদেরকেও আমরা আমাদের সেই শিলচর নিউজে আমরা নিয়ে আসবো, ওনাদের কথাও আমরা জানবো। তো আজকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য, এবং অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ সো মাচ। এবং আশা রাখছি ভবিষ্যতে একটা ভালো একটা প্ল্যান নিয়ে আপনি আসবেন এবং সমাজের উন্নতি করবেন আরও, সেটাই আমরা আশা রাখছি। ধন্যবাদ কৃষ্ণকান্ত ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ।